বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আজকে আমাদের পড়তে হবে। তো দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আগের পার্টগুলো যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এবার দেখো বলছি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো প্রথমে এগুলো কেন জানতে হবে আমাদের বয়েল ও চার্লসের, এখান থেকে দেখো আমরা বিভিন্ন গ্যাসের জানতে পারবো যে কোন গ্যাস এই যে সূত্রগুলো মেনে চলে, কোনগুলো জানে না। তারপরে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ সেগুলো আমাদের জানতে হবে। তার জন্য আদর্শ গ্যাস মানে যারা এইসব সূত্র মেনে চলবে সেসব আমি বলবো। দেখো এবার আমরা বলছি বয়েলের সূত্রের সমন্বয় সূত্র, বয়েল ও চার্লসের। তাহলে দেখো বয়েলের সূত্রে আমরা পেয়েছিলাম ফার্স্ট ক্লাসে আমরা যেটা বলেছিলাম, দেখো যে কোনো গ্যাসের মধ্যে যদি সেটার আয়তন কি হয়ে যায়, ভি হয়ে যায়, ভলিউম আয়তন ভি, তাহলে সেটা তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাত হয়। জানো আশা করছি, প্রথমে আমরা পাঠে বলেছিলাম। আচ্ছা এবার দেখো ভি মানে ভলিউম, পি মানে প্রেসার, তার মানে ভি আর প্রেসারটা কি হয় এখানে তোমাদের লিখে দিতে হবে। ভিটা কি হয়ে যাবে, ভিটা আয়তন। দেখো পি মানে কি বললাম, প্রেসার, প্রেসার মানে চাপ। আচ্ছা এটা বয়েলের সূত্র। এবার যদি আমরা চার্লসের সূত্র পাই, চার্লসের সূত্র, সূত্র কি ছিল দেখো, যে ভি এটা টি এর সাথে সমানুপাতি হয়। এটা সেকেন্ড পার্টে আমরা জেনেছিলাম। এটাতে দেখো যে টি আছে, টি মানে হবে উষ্ণতা, টেম্পারেচার। তার মানে আমরা জানি যে চার্লসের সূত্র হলো কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে তার উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে এবার দেখো এই যে দুটো সূত্র আছে, এই দুটোকে আমরা একসঙ্গে সূত্র একটা নতুন বানাবো, যেটাকে বলা হবে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। সেটা কিভাবে হবে দেখো, অতএব লিখছি আমি, এই যে ভি আছে এটা সমানুপাতি, এখানে দেখো ওয়ান আছে আর এখানে টি, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে টি এর সঙ্গে ওয়ান মানে কি হয়ে যাবে টি, আর নিচে ওয়ানের সঙ্গে পি গুণ মানে হয়ে যাবে পি। এটা তোমরা ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারে দেখো আছে, 13 নম্বর অধ্যায় তোমাদের অঙ্ক বইয়ের আছে। এবার দেখো নেক্সট, এখানে যদি ভি সমান, এটা কি হবে, একটা ধ্রুবক আছে, এই যে সমান সমানুপাতিকে সমান করলে একটা ধ্রুবক আছে, সেটা কে ধরলাম, এটা টি, তার নিচে কি আছে পি। তাহলে এটা ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে পি ভি সমান কে টি। ঠিক আছে, এবার এখান থেকে দেখো এখানে আমরা কেটা বার করব, তাহলে কে যখন বার করব তাহলে পি ভি, এই টিটা গুণ আছে এদিকে হয়ে যাবে ভাগ, দি সমান চলে আসবে কে। দেখো এটা হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, পিভি সমান কে টি বা পিভি বাই টি সমান কে। এটা বলছি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। ঠিক আছে, দেখো সকল যে গ্যাসগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু গ্যাস এই যে পিভি বাই টি সমান কে সূত্রটা মেনে চলে। ঠিক আছে, এবার দেখো এটা থেকে আমরা একটা সূত্র, সূত্র মানে কি অঙ্ক করার সূত্র বার করব। তাহলে একটি গ্যাসের ক্ষেত্রে, মানে ধরছি এটা লিখবা তোমরা, একটি গ্যাসের ক্ষেত্রে কোন একটি, ধরো লিখছি আমরা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, এটা একটি গ্যাসের ক্ষেত্রে, এটাকে কে ধরলাম। আবার লিখবা অপর একটি গ্যাসের ক্ষেত্রে, এখানে লিখো অপর একটি গ্যাসের ক্ষেত্রে কি হবে, পি টু ভি টু বাই টি টু সমান কি হয়ে যাবে কে। আচ্ছা এখানে কে ওয়ান এখানে কে টু কেন লিখলাম না, কারণ কে জানো ধ্রুবক। এবার আমরা জানি যে ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না, যত থাকে ততটাই থাকে। তার জন্য এবার এই দেখো এটা হয়েছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা জানি যে দেখো সমীকরণের যদি একদিক সমান হয় তাহলে অপর দিকও সমান হবে, মানে অপর দিকটা এটা এদিকটাও সমান হবে। তাহলে আমরা ফাইনালি পাবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। এখানে দেখো পি এন ভি ওয়ান বাই টি ওয়ান, এই যে সূত্রটা পেলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু, এটা বয়েল ও চার্লসের সমন্বয় যে সূত্র আমরা পেয়েছিলাম পিভি সমান কেটি, সেটার অঙ্কের রূপ, মানে এটা হলো গাণিতিক রূপ। এখানে আমরা অঙ্ক করতে হবে, একটা জাস্ট অঙ্ক করব, সবাই তোমরা লিখো। একটি গ্যাসের চাপ, একটি গ্যাসের চাপ 76 সেমি এইচজি ও আয়তন, ও আয়তন দেখো 19 মিটার কিউব, 19 মিটার কিউব। গ্যাসটির উষ্ণতা, গ্যাসটির উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থাকলে এসটিপিতে, এসটিপিতে আয়তন কত, এসটিপিতে আয়তন কত। এটা হয়ে গেল কোশ্চেন। দেখো তাহলে কি করতে হবে, আমাদের লিখতে হয় প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে কি, দেখো প্রথমে চাপ, চাপ যেটা প্রথমে আছে সেটা লিখবা তোমরা প্রাথমিক চাপ, তাহলে প্রাথমিক চাপ সেটাকে ধরা হয় পি ওয়ান, কত আছে দেখো 76 সেমি এইচ জি। তারপরে আছে উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা সেটা হয়ে যাবে টি ওয়ান,
কত আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটার সঙ্গে কত যোগ করতে হবে 273, জানো তোমরা যোগ করতে হয়। তারপরে আগের দিন করেছিলাম যে কোনো জিনিসের সঙ্গে উষ্ণতা 273 যোগ করতে হয় 300 কেলভিন। তারপরে এবার দেখো প্রাথমিক আয়তন যেটা আছে V1 কত, সে V1 দেওয়া আছে 19 মিটার কিউব। এবার দেখো এসটিপিতে, তো আমরা জানি এসটিপিতে কি হয় টেম্পারেচার এবং প্রেসার বলা থাকে। তো টেম্পারেচার এখানে কত আছে দেখো, যেটা T2 হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস, আর V2 এটা আমাদের বার করতে হবে। আর আর কি আছে দেখো P1 P2 যেটা আছে, আচ্ছা এটা কত হয় 76 সেমি এইচজি, এটাই থাকে। জানো তোমরা যে 76 সেমি এইচজি চাপ থাকে এসটিপিতে। তাহলে এবার এখান থেকে যখন আমরা মানটা বসাবো দেখো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, কী বার করতে হবে V2। তাহলে V2 বার করতে হবে, এখানে রাখলাম। দেখো এই যে T2টা আছে এদিকে কি হয়ে যাবে, এটা ভাগ আছে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে T2। আর নিচে দেখো এই যে P2টা ছিল গুণে ছিল, এদিকে চলে এলে ভাগে চলে আসবে। এবার মান বসাবো, P1 কত আছে, P1 আছে দেখো 76, V1 কত আছে V1 19 19, নিচে T1 কত, T1 আছে দেখো 300। আচ্ছা আর ওটা কি আছে 0 ডিগ্রি সেলসিয়াস, জিরোর সঙ্গে কত যোগ হয় 273, তাহলে এটা হয়ে যাবে 273। আচ্ছা T2 কত আছে দেখো 273, আর P2 মানে চাপ যেটা আছে সেটা আবার আছে 76 সমান V2। তাহলে এখান থেকে দেখো বার করব, 76 কেটে গেল, তাহলে এবার এটা 19 থাকলো, তার সঙ্গে 273, এটা 3 দিয়ে কাটবে 3 100 300, এটা 3 দিয়ে কাটলে 3 9 27, 3 1 3, তাহলে 19-এর সঙ্গে 91 গুণ করতে হবে, 91 ইন্টু 19 বাই কত হয়ে যাবে 100 সমান V2। তো এটা আমরা যে গুণ করব, ঠিক আছে তোমরা দেখো এটার গুণ করে নাও, তোমরা অবশ্যই এটা গুণ করে নাও, দিয়ে 100 এর সঙ্গে ভাগ করে দাও। 100 এর সঙ্গে ভাগ মানে কি 2 ঘর সরে যাবে জাস্ট, ঠিক আছে, তো গুণ করে 2 ঘর সরিয়ে দাও, দিয়ে এখানে আমি আর আটছে না সেটা করছি না, তোমরা সেখানে এটা অ্যান্সারটা করে নাও। নেক্সট আরও পড়ছি আমরা। তো এবার দেখো এদিকে একটা ভিডিও লাইকই আছে, তো একটু ভিডিওটিকে লাইক করে দাও। এবার দেখো আমি ক্লাস 7 থেকে 10 সব কিছু পড়াচ্ছি, তো তোমরা একটু সবাইকে জানিয়ে দাও, এবং যদি কেউ থাকে তো বলিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি বললাম ক্লাস 7 থেকে 10 যত সায়েন্সের আছে আমি সব কিছু ধীরে ধীরে পড়াবো। নেক্সট আমরা পড়বো দেখো অ্যাভোগাড্রো প্রকল্প, তারপর অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো প্রকল্প মানে কি, একটা প্রকল্প আছে, আমি বলছি প্রকল্প কি দেখো। তাহলে একটা ধরো দুটো কোনো কন্টেনার মানে ধরো কোনো পাত্র আছে, এবার সেটার মধ্যে আমরা ধরছি যে দুটো গ্যাস আছে, ধরো এটার মধ্যে গ্যাস আছে এবং এটার মধ্যে আমি বলছি ধরো এটাতে হাইড্রোজেন গ্যাস আছে, এটাতে অক্সিজেন গ্যাস আছে। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প হলো যদি এদের চাপটা সমান হয়, চাপ যেটা আছে সমান হবে, এদের যদি আয়তনটা সমান হয়, আর যে উষ্ণতা মানে টেম্পারেচারটা যদি সমান হয়, তাহলে এই তিনটের বললাম স্থির চাপ হবে, নির্দিষ্ট পরিমাণে আয়তন এবং স্থির চাপ। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প হলো যে এদের মধ্যে সমান পরিমাণে সমান সংখ্যক অণু থাকবে, এটার মধ্যে যতটা অণু থাকবে এটার মধ্যে, ধরো আমি বলছি এটার মধ্যে 1 কোটিটা অণু আছে, তার মানে এখানেও 1 কোটিটাই অণু থাকবে, বোঝা গেল। তাহলে যখন দেখো গ্যাসের মধ্যে যে চাপটা, তারপরে আয়তন এবং যখন উষ্ণতা সেম হবে, একই থাকবে, তখন যে মোট যে অণুর সংখ্যা আছে সেটাকে সমান হবে। তাহলে এক কথায় লেখা আছে তোমাদের বইয়ে দেখো, স্থির চাপে এবং স্থির উষ্ণতায় কোনো সমায়তন দুটি গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, ঠিক আছে। তাহলে বললাম এই দুটোর মধ্যে সমায়তন যদি হয় তাহলে সমান সংখ্যক অণু থাকবে, এটা আছে সূত্র। এবার দেখো এটাকে অ্যাভোগাড্রো প্রকল্প বলা হয়, কারণ প্রকল্প মানে যেটা এখনো প্রমাণ হয়নি, কারণ এটা প্রমাণ করা সম্ভব নয়। এবার ভাবো তোমরা যে একটা অণুগুলোকে আমরা গুনে প্রমাণ করতে পারবো না যে প্রত্যেকটা অণু সমান আছে কিনা, তার জন্য এটাকে প্রকল্প বলা হয়। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প বলছি লিখো, স্থির উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে বা অণু বর্তমান দুটো লিখতে পারো। তাহলে এটা বললাম অ্যাভোগাড্রো প্রকল্প। এবার আমাদের দেখো যে অ্যাভোগাড্রো প্রকল্প ওটা আমাদের এখানে লাগবে না, সূত্র অ্যাভোগাড্রো সূত্র সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো কি হয় সেটা দেখো, তো অ্যাভোগাড্রো সূত্র জানার আগে তোমাদের আবার মোলার আয়তন বা এগুলো জানতে হবে। মোল সম্পর্কে ক্লাস 9-এ জেনেছো, মোল মানে কি
কোনো একটি জিনিসের মানে মোল একটা সংখ্যা, যেমন আমরা বলি যে 1 ডজন মানে 2টি, তেমনি মোল মানে 6.022 ইন্টু 10^23, ঠিক আছে, মানে যেমন ডজন মানে 2টি, তেমনি মোল মানে 6.022 ইন্টু 10^23টি। এবার এত বড় সংখ্যা কেন হলো? কারণ অণু যে কোনো পদার্থ অনেক বেশি পরমাণু নিয়ে তৈরি হয়, তার জন্য এত বড় সংখ্যা এসেছে, ঠিক আছে। এবার দেখো মোলার আয়তন মানে কি? কোনো একটা পদার্থের 1 মোলের আয়তনকে বলা হয় তার মোলার আয়তন। কি বললাম? কোনো একটি পদার্থের 1 মোলের আয়তনকে তার মোলার আয়তন বলা হয়। এটা আবার পরে একটু জানবো। তার এবার অ্যাভোগাড্রোর যে সূত্র আছে সেটা আমাদের জানতে হবে। দেখো অ্যাভোগাড্রোর সূত্র মানে কোনো একটা পদার্থ আছে, তাহলে সেটার যদি মোল সংখ্যা বৃদ্ধি পায়, ধরো 1 থেকে 2 হয়ে গেল, তাহলে মোল সংখ্যা বৃদ্ধি পেলো, তাহলে মোল সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন সেটার আয়তনটাও বৃদ্ধি পাবে। অবশ্যই যখন কোনো একটা জিনিস বাড়বে, ধরো আমি 1 কেজি আছে 2 কেজি আছে, যখন সেটা বৃদ্ধি করব তাহলে সেটার আয়তনটাও বৃদ্ধি পাবে। এটাই সূত্র যে কোনো একটা যখন মোল সংখ্যা বৃদ্ধি পাবে তখন সেটার আয়তনটাও বৃদ্ধি হবে। তার মানে যে আয়তন আছে, আয়তনটা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। বোঝা গেল? আয়তনটা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এটা আমাদের 3 নম্বর সূত্র হবে। প্রথমে আমরা বয়েলের সূত্র জেনেছিলাম, চার্লসের সূত্র, তারপর এবার লাস্ট আছে অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্র যেটা আছে সেটা আগে বলছি, তোমরা লিখো। স্থির উষ্ণতা ও চাপে, এবার মনে রাখবা অ্যাভোগাড্রোর সূত্রে ধ্রুবক কি? স্থির উষ্ণতা ও চাপ। হ্যাঁ, তো এগুলো ধ্রুবক। স্থির উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভরের, আচ্ছা নির্দিষ্ট ভর হবে না, সরি, স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন গ্যাসটির গ্যাসটির মোল সংখ্যার সমানুপাতিক। গ্যাসটির মোল সংখ্যার সমানুপাতিক। এটা হয়ে গেল সূত্র। বোঝা গেল? তাহলে এখানে লিখবা তোমরা, অতএব যে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন দিয়ে এটা সমীকরণ। তাহলে ভি সমানুপাতিক এন, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা ভি একটা ধ্রুবক আসলে কি হয়ে যাবে? কে এন। তো এটাও লিখতে পারো, ভি সমান কে এন। এখান পর্যন্ত তোমরা লিখে নাও। যদি পরীক্ষায় অ্যাভোগাড্রোর সূত্র আসে এইটুকু এখান পর্যন্ত তোমাদের লিখতে হবে, আর অ্যাভোগাড্রো প্রকল্প এলে তোমাদের এই যেটা আছে লিখতে হবে। এবার নেক্সট দেখো, আচ্ছা যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। আমাদের জানতে হবে যে কিছু কিছু গ্যাস আছে যেগুলো এই অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, আবার কিছু সূত্র আছে যেগুলো অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না। তো কারা মেনে চলে না, কিভাবে মেনে চলে, কেন মেনে চলে, সেগুলো এবার আমরা জানবো। সেটাকে বলা হবে আদর্শ গ্যাস সমীকরণ এবং আদর্শ গ্যাস। তো হেডিং দাও তোমরা যে আদর্শ গ্যাস। এটা তোমাদের বই একটু আগে আসে, হ্যাঁ, তো এটা আমি একটু লেটে বললাম যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের, ঠিক আছে। আদর্শ গ্যাস মানে কি হবে? দেখো আমরা যে প্রথম থেকে যে সূত্র জানলাম, প্রথমে ছিল বয়েলের সূত্র, তারপর চার্লসের সূত্র, তারপর অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে যে সব গ্যাস এই যে 3টি সূত্র আছে সেই 3টি সূত্র একই সঙ্গে মেনে চলবে, যারা অ্যাভোগাড্রো, চার্লস, বয়েলের সূত্র মেনে চলবে একই সঙ্গে, তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। বোঝা গেল? তাহলে যে সকল গ্যাস এই সব সূত্র মেনে চলে সেটাকে আদর্শ গ্যাস বলা হয়। এবার আমরা একটা সমীকরণ বার করবো, তো সেটার সাহায্যে এটা বোঝার চেষ্টা করব। দেখো তাহলে আমরা আবার সেই আদর্শ গ্যাসের সমীকরণ, বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র দেখো, সূত্র পেয়েছিলাম কি, যে ভিটা হয় সেটা 1/p, চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতিক। এখানে লিখে নিবা তোমরা, ভিটা কি? আয়তন। পিটা কি? চাপ। এটা আমরা পেয়েছিলাম বয়েলের সূত্রে, এটা 1 নম্বর। চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্রে কি পেয়েছি আমরা? যে ভিটা টি এর সঙ্গে সমানুপাতিক। এটা 2 নম্বর বলেছিলাম, এটা বয়েলের, এটা চার্লসের। এটা তোমরা লিখে নাও, টি যেটা আছে টেম্পারেচার, এটা হয়ে যাবে আয়তন। আর একটা পেলাম দেখো, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র আজকে আমরা কি পেলাম? যে ভি এটা এন এর সঙ্গে সমানুপাতিক। এটা তোমরা তৃতীয় সমীকরণ দাও। এখানে লিখবা এন সমান মোল সংখ্যা। বললাম একটু আগে যে এনটা কি হয়ে যায় এখানে? মোল সংখ্যা। তাহলে এবার এই 3টি সূত্র যখন আমরা অতএবে লিখবো, এই 3টি, এটাকে যৌগিক ভেদের উপপাদ্য বলা হয়। হ্যাঁ, এই যে অতএব লিখছি এটা ক্লাস 10-এ তোমরা 13 নম্বর অধ্যায়ে জানবা ভেদে। আচ্ছা এবার দেখো, ভি যেটা আছে সমানুপাতিক যদি করি আমরা, তাহলে 1-এর সঙ্গে টি আর এন, তার মানে কি হয়ে যাবে? টি এন, আর নিচে কি আছে? পি, তাহলে টি এন বাই পি। বোঝা গেল? দেখো ভি যদি এটা সমান করি তাহলে একটা ধ্রুবক আসবে কে, এটা টি, এটা এন, আর নিচে কি আছে? পি। পিটা এদিকে আসলে কি হয়ে যাবে? দেখো পি ভি সমান কে টি এন। তো এবার দেখো এই যে কে হয়,
সেটার জায়গায় আমরা আর লিখি দি NRT, কে জায়গায় আর, এখানে লিখবা কে সমান আর। কেন কে সমান আর হলো, কি হলো, ওগুলো আমি বলছি একটু পরে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যে পিভি সমান NRT পেলাম, আর একটা ধ্রুবক ওটা বলবো আমি। তাহলে এই যে সমীকরণটা আছে পিভি সমান NRT, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা লিখো আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ বলে এটা লিখে নাও, এটা খুব দরকার। আচ্ছা, এবার এটার মানে কি, আমি বললাম কি যারা যে সকল গ্যাস এই যে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। তাহলে দেখো এই যে তিনটে সূত্রের ফাইনালটা আমরা কি পেলাম, পিভি সমান NRT। তার মানে এক কথায় যে সকল গ্যাস পিভি সমান NRT সমীকরণ মেনে চলবে তারা হবে আদর্শ গ্যাস, বোঝা গেল? তাহলে যারা পিভি সমান NRT মেনে চলে তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস, আর যারা মেনে চলবে না তারা হবে বাস্তব গ্যাস, ওটা আবার বলবো আমি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা জানলাম। নেক্সট এবার যে আর সম্পর্কে বললাম যে আর কি, ওটা আমরা জানবো। আচ্ছা, তার আগে ওটাই বলি যে আদর্শ গ্যাস, এটা আরও বলছি। দেখো এই যে আদর্শ গ্যাস আছে, এই সব গ্যাসগুলো বয়েল এবং চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। ঠিক আছে, এবার আদর্শ গ্যাস কিন্তু বাস্তবে পাওয়া যায় না, কারণ আমাদের আদর্শ গ্যাসের অনেকগুলো লিমিট থাকে। হ্যাঁ, এগুলো আমরা পরের দিনে জানবো। যেখানে আদর্শ গ্যাসে বলা হয় যে কোনো একটি গ্যাসের মধ্যে কোনো আয়তন থাকবে না, এইসব অনেক কিছু বলা হয়। তার জন্য কোনো গ্যাসই আদর্শ গ্যাসে হয়ে চলে না, মানে কোনো গ্যাসই বাস্তবে এমন পাওয়া যায় না যেটা আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। তার জন্য যে সকল গ্যাসগুলো আদর্শ গ্যাস মেনে চলে না তাদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হবে, তাদেরকে বলা হবে বাস্তব গ্যাস। তাহলে যারা পিভি সমান NRT সমীকরণ মেনে চলবে না, আদর্শ গ্যাসের সমীকরণ, তাদেরকে বলা হবে বাস্তব গ্যাস। তো এই দুটো লিখো, প্রথমে লিখো আদর্শ গ্যাস, লিখো যে সকল গ্যাস বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো, বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো এর সমন্বয় সূত্র, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র মানে এটা বলা হচ্ছে, হ্যাঁ, পিভি সমান NRT সমন্বয় সূত্র, অর্থাৎ পিভি সমান NRT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে, এগুলো হয়ে গেল আদর্শ গ্যাস। তারপর লিখো বাস্তব গ্যাস, আচ্ছা বাস্তব গ্যাসে কি লিখবা তোমরা, দেখো আমি বলছি তোমরা লিখো, এখানে আছে যে সকল গ্যাস বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র অর্থাৎ পিভি সমান NRT মেনে চলে না, জাস্ট না যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে, বাস্তব গ্যাস, বোঝা গেল? জাস্ট না যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে বাস্তব গ্যাস, তাহলে এটা হয়ে গেল দেখো বাস্তব গ্যাস। আচ্ছা, এবার শুনো কি বললাম আমি, যে কোনো গ্যাস এই সূত্র মেনে চলে না, মানে পিভি সমান NRT। তাহলে এই সূত্র এবার দেখো, তাহলে বলছি যে কিভাবে মানবে। হ্যাঁ, তাহলে আমরা জানি ধরো কোনো একজন কেউ পড়াশোনা করছে না, তাহলে কি করে তাদেরকে মানে টিচাররা বকে বা মারে। তাহলে এইভাবে দেখো কি করতে হবে, যে গ্যাসগুলোর উষ্ণতা যেটা আছে সেটা উচ্চ উষ্ণতা করে দিতে হবে এবং নিম্ন চাপ। ঠিক আছে, উচ্চ উষ্ণতা মানে উষ্ণতাটা মানে অনেক বেশি হয়ে যাবে এবং চাপটা অনেক কম হয়ে যাবে। যে এই যখন শর্ত চলে আসবে তখন কিন্তু সকল গ্যাস মানে যে বাস্তব গ্যাসগুলো আছে সেগুলো আবার আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, বোঝা গেল? তাহলে যে আদর্শ গ্যাসগুলো আছে, বাস্তব গ্যাসগুলো আছে, সেগুলো যখন আদর্শ গ্যাসের সমীকরণ মানবে না তখন আমরা কি করতে হবে, উচ্চ উষ্ণতা দিতে হবে এবং নিম্নচাপ। যখন এই শর্তটা চলে আসবে তখন আমাদের যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, দিয়ে এই সূত্রটা মেনে চলবে। তো এটা ভালো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে মনে রাখবো। ঠিক আছে, লাস্ট এটা যেটা বলছিলাম যে এই যে আর জিনিস আছে সেটা কি, দেখো এটা আমরা জানবো। এবার দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা খাতায় লিখে নাও, তোমরা আমাকে একটা মেসেজ করে দিও হোয়াটসঅ্যাপে, আমি কোন ক্লাসে তুমি পড়ো বলে দিও, আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিব। সেই লিঙ্কের মধ্যে প্রত্যেকটা ভিডিও তোমাদের পরপর তোমাদের ক্লাসে দেওয়া থাকবে, তো তোমাদেরই ভালো হবে অবশ্যই। তোমরা আমাকে এই নাম্বারে একটু মেসেজ করে দাও। তাহলে শোনো, এখানে যে আমরা পেলাম পিভি সমান NRT, তো এখানে যদি আমরা আরটা দেখি তো আর একটা দেখো সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন মানে আমি ক্লাস 9 এবং 10-এ বলেছিলাম, দেখো এটার মান যেটা আছে সেটা কখনো পরিবর্তন হয় না, এটার মান সর্বদা সমান থাকে। এই ধ্রুবকটার সাহায্যে আমরা একটা গ্যাসের আচরণশীলতা মানে কেমন আচরণ করবে সেটা নির্ভর করে, এটা সম্পর্কে আরও আমাদের কিছু কিছু জানতে হবে। এখন এক কথায় মনে রাখো, ধ্রুবক দুই প্রকারের হয়, একটা সাধারণ ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক। সাধারণ ধ্রুবক মানে যেটার মানে
মানের পরিবর্তন হতে পারে, আর সার্বজনীন ধ্রুবক মানে যেটার মানের কোনো পরিবর্তন হবে না। তো গ্যাসের ক্ষেত্রে এটা একটা সার্বজনীন ধ্রুবক যেটার মান হয়ে যায়, আমরা পরের দিন জানবো সেটার মান আছে, একক আছে, মাত্রা আছে, সব কিছু আমরা। আর সেটা হবে দেখো যে পি এবং টি এর একটা লেখচিত্র আমাদের একটা জানতে হবে, লেখচিত্র। সেটা কি হয়ে যাবে, পি এবং টি এর। এখানে আমরা দেখতে পাচ্ছি পি এবং টি। দেখো পি এর সঙ্গে টিটা কি আছে, সমানুপাতি আছে, পিটা উপরে আছে টিও, তার মানে পি এর সঙ্গে টি সমানুপাতি। তাহলে লেখচিত্রটা কেমন হবে দেখো, আমরা জানি যখন সমানুপাতি হয়, ধরো এটা পি আছে এটা টি, তাহলে পি ধরো 1 আছে, টি ধরো 1 আছে, তাহলে যখন এটা 2 হয়ে যাবে তখন এটাও 2 হয়ে যাবে, কারণ সমানুপাতি, তার মানে একটা বৃদ্ধি পেলে অপরটাও বৃদ্ধি পাবে। এটা যখন 3 হবে এটাও 3 হবে, এটা 4 হবে তখন এটাও 4 হবে। তার মানে এবার ধরো এভাবে আমি সমীকরণের সাহায্যে দেখাচ্ছি, তাহলে এটা কি আসবে দেখো, এটা 1 এটা 1, ধরো এটা 2 এটা 2, এটা ধরো 3 আছে, এটা ধরো 3 আছে 3 আছে, এটা 4 আছে, এটা 4। তাই 1 এর সঙ্গে 1 দেখো, এটা যখন 1 1, এটা যখন 2 তখন এটাও 2, এটা যখন 3 এটাও 3, এখানে এটা যখন 4 এটাও 4, এভাবে দিয়ে আমরা যে একটা লেখচিত্র পাবো সেটা এইভাবে দেখো একটা কি হবে, সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, তো দেখো এইভাবে একটা সমীকরণ পাওয়া যাবে, এটাকে বলা হয় দেখো সরল রেখা বা মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে ডট ডট লাইন কেন দেওয়া হয়, আগের দিন বলেছিলাম কারণ এই যে উষ্ণতা আছে কেলভিনে, সেটা মানে -273 উষ্ণতা, এটা অ্যাচিভ করা সম্ভব নয় তার জন্য। ঠিক আছে, এবার দেখো এটা মূল বিন্দুগামী সরল রেখা হয়, লিখে নাও। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, তো একটু করে নাও। হ্যাঁ, এটা মাধ্যমিক 2 বার মাধ্যমিকে পড়েছে এই সূত্র থেকে, মানে পিভি সমান যে এনআরটি আছে, তো আমি দেখো রায় মার্টিনের বই থেকে করাচ্ছি, তোমরা একটু করে নাও। আমি অঙ্কটা লিখছি, তোমরা লিখো। 4 এটিএম চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 এটিএম চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, 8 গ্রাম H2 গ্যাসের, 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত, 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত, এটা আমাদের বার করতে হবে, মানে আয়তন যেটা আছে বার করতে হবে। তাহলে দেখো এখানে যে প্রথমে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, দেখো প্রেসার পি, তোমরা একটু ভালোভাবে লিখবা, আমিও লিখছি। দেখো কি হবে, গ্যাসের চাপ, চাপকে কি ধরা হয়, পি, কত দেওয়া আছে 4 atm। তারপরে উষ্ণতা, উষ্ণতাটা কি আছে দেখো, উষ্ণতা আছে টেম্পারেচার কত 27 ডিগ্রি সেলসিয়াস, কত যোগ করতে হয় 273 যোগ করতে হয়, তাহলে কত আসবে দেখো 300 কেলভিন। নেক্সট তারপরে কি আছে এবার, দেখো 8 গ্রাম, তো এটাকে যে ভর যেটা আছে সেটাকে আমরা 8 গ্রাম, তো এখানে আমাদের মোল সংখ্যা বার করতে হয়। তো মোল আমরা জানি, মোলকে কি ধরা হয় দেখো এন, এন কত হবে, এন সমান হয় W/m। এটা যারা জানো না, পরের ক্লাসে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, তাহলে এবার W কত দেওয়া আছে দেখো 8 গ্রাম বাই এম। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যে এম যেটা হয়, হাইড্রোজেন H2, তাহলে এমটা হয় 2। ঠিক আছে, মোলার ভর কত হয় হাইড্রোজেনের 2, তাহলে 2, তাহলে এটা কত আসবে, কেটে দেখো এখানে কত আসবে, মোল সংখ্যা 4 মোল, তাহলে মোল কত চলে এলো 4 মোল। ঠিক আছে, নেক্সট এবার কি বার করতে হবে, আয়তন, আয়তনকে কি ধরা হয় দেখো ভি, তাহলে ভি যেটা আছে সেটা কোশ্চেন মার্ক দাও। আর আর যেটা আছে এটাও পরের দিন আছে, মনে রাখবা 0.082 মান হয়, এটা আবার পরের দিন আমরা জানবো। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা জানি যে পি ভি সমান এন আর টি, তাহলে এখানে কি বার করতে হবে, এখানে আয়তনটা বার করতে হবে। তাহলে ভি যদি বার করি, দেখো পিটা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে এন আর টি বাই কি চলে আসবে পি। যদি ভিটা বার করি দেখো, তাহলে এন কত আছে, এন দেওয়া আছে 4, আর কত হয় 0.082, এটা মাধ্যমিকে 2 বার পড়েছে, ইন্টু টি কত আছে, টেম্পারেচার দেখো 300 কেলভিন আছে। নেক্সট বাই কত আছে, পি দেখা আছে 4 atm 4, তাহলে দেখো এটা 4 atm ছিল তো, হ্যাঁ 4 atm আর এখানে 4, তাহলে 4 আর 4 এটা যদি কেটে যায়, এটা হাইড্রোজেন H2 গ্যাস ধরেছি আমরা, H2 গ্যাসের ক্ষেত্রে ভরটা, মোলার ভরটা কত হয় 2 হয় তো, হ্যাঁ তাহলে এবার দেখো কেটে যাবে, এটা 4/2, তাহলে 4 মোল। হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আসছে বা সমান ভি, দেখো এখানে 0.082 ইন্টু 300, তাহলে এটা থেকে নিচে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত আসছে দেখো, যদি ভাগ করে দিই তাহলে চলে আসছে 1000, দুটো শূন্য কেটে যাবে, তাহলে এটার সঙ্গে এটা আছে 8.2 ইন্টু 3, তো 3 8 24, 3 2 6, 24.6, 24। আচ্ছা দেখো এটা আছে 82 সঙ্গে 3 গুণ করলে আসবে কত 246, বাই নিচে কত আছে 10, তাহলে ফাইনাল অ্যান্সারটা আসছে 24.6। তাহলে আয়তন তোমরা লিখো, অতএব আয়তন সমান 24.6 এত কি আছে লিটার, এত লিটার, তাহলে আয়তনটা আমরা এত লিটার
পেয়ে গেলাম। একটা প্রশ্নের উত্তর দাও তোমরা কমেন্টে যে আদর্শ গ্যাস কোন সমীকরণ মেনে চলে। আজকে আমি পড়ালাম যে আদর্শ গ্যাস একটা সমীকরণ মেনে চলে, তো কোন সমীকরণটা সেটা তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করে দাও। আমি বললাম সেই যে প্লে লিস্টটা সেটা সেভ করে নাও তোমরা, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবা। তো তোমরা একটি ভিডিওটা কাউকে শেয়ার করে দিও, তোমরা বলিও তোমাদের ভাই যে কেউ আছে, আমি 7 থেকে 10 সব কিছু পড়াচ্ছি, তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, সব কিছু পড়ো।